হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 11 এর সিম্পল হারমোনিক মোশন পার্ট 4টা পড়াবো। আগের দিনে আমরা কি পড়েছিলাম? আগের দিনে পড়েছিলাম যে সরণের গ্রাফ, লাস্ট আমরা পড়েছিলাম সরণের গ্রাফ, অর্থাৎ কোনো বস্তুকণা যখন সাম্যাবস্থান থেকে যাত্রা করে এক পর্যায়কালে কণাটার সরণের লেখচিত্র কেমন হবে সেটা আগের দিন আমরা পড়েছিলাম। আজকের পড়ব বেগ এবং ত্বরণের গ্রাফ। ঠিক আছে, দেখো, সরণ দৈর্ঘ্য সম্পন্ন কণার সরণের সমীকরণ যদি y is equal to a sin omega t হয়, y equal to a sin omega t হয়, তবে বেগের সমীকরণ কি আসছে না dy by dt সমান a ওমেগা cos ওমেগা t, অর্থাৎ বেগ v সমান আসছে কত? a ওমেগা cos, ওমেগাটাকে ভেঙে লিখলে 2 পাই বাই ক্যাপিটাল টি ইনটু স্মল টি। ওকে, তো এই কন্ডিশনে আমরা দেখব, ধরো এই যদি কোনো গ্রাফ কাগজ হয়, এটা যদি কোনো একটা বৃত্তাকার পার্ট ধরি, তো এই বৃত্তকে আমরা আগের দিন কি শিখেছিলাম? 4টে স্লটে ভাগ করব। এখানেও ঠিক তাই। একটু এক মিনিট, লক্ষ্য করো, এখানে আমার বেগের ইকুয়েশন এসছে দিস। ওকে, তো এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। এই বরাবর কণার সরণ ছিল, সরণটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাতায়াত করছে। এইবারে এই বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ এই কণাটা ঘুরছিল। ওকে, লক্ষ্য করো, এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছিলাম? টাইম। এটা 0, এটা t/4, মোট পর্যায়কালের 1/4। এইটা কত আছে? t/2, এটা কত? 3t/4, and this is the t। এই হলো টাইমকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। তো দেখো, এই 4টে ভাগের মধ্যে প্রত্যেক কটাতে ভাগ বসাবো কিরকম? যখন টাইম 0, যখন সময় 0, t equal to 0, তখন কণার বেগ কত? a ওমেগা cos 2 পাই বাই ক্যাপিটাল টি ইনটু টাইমের ভ্যালু 0। তাহলে cos 0 হয়ে যাচ্ছে এখানে। cos 0 মানে কত? a ওমেগা। cos 0 এর ভ্যালু কত? 1। cos 0 ভ্যালু 1, তাহলে v is equal to আসছে কত? a ওমেগা। অর্থাৎ কণাটার বেগ তখন সর্বোচ্চ। তাহলে যখন টাইম 0, তখন কণার বেগকে আমরা সর্বোচ্চ ধরতে পারি। তাহলে সেই জায়গাটাই হলো, এটা হলো প্লাস a ওমেগা, এই পয়েন্টটাকে ধরলাম, এইটাকে ধরলাম মাইনাস a ওমেগা। ওকে, তাহলে গ্রাফের কাগজের আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটাই হবে a ওমেগা, মানে যখন টাইম 0, তখন কণাটার বেগ এই জায়গাটায়। এবার নাম্বার 2, যখন টাইম t is equal to t/4, তখন বেগ v is equal to a ওমেগা cos 2 পাই বাই ক্যাপিটাল t ইনটু t/4, মোট পর্যায়কালের 1/4। তো t কেটে গেল, তাহলে এখান থেকে এটা কাটলে cos π/2, দেখে নাও, এটা 2 মানে π/2, তাহলে a ওমেগা cos π/2। তো π/2 এর ভ্যালু কত? 0, cos 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। অর্থাৎ কণার বেগ তখন 0। কণার বেগ তখন 0, অর্থাৎ কণা যখন বিস্তারে পৌঁছয় t/4 এতে, দেখো আগের দিনের ভিডিওটায়
t/4 কণাটা তখন বিস্তারে পৌঁছেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি t/4 কণার বেগ 0, তাহলে কণার বেগ এখানে, তাহলে আমার গ্রাফটা গেছে। ওকে, আচ্ছা এইবারে দেখো নাম্বার 3, যখন টাইম t/2 মোট পর্যায়কালের হাফ, যখন টাইম মোট পর্যায়কালের হাফ, তখন কণার বেগ কত? v is equal to a omega cos 2π/T into t/2। তাহলে এসে গেল cos পাই, cos পাই এর ভ্যালু কত? cos পাই এর ভ্যালু -1, তাহলে কত এলো? -a ওমেগা। অর্থাৎ কণাটা যখন এরকম জায়গায়, মানে কণাটা যখন পুনরায় সাম্যাবস্থানে এলো, তখন কণার বেগ হয়ে গেছে কত? ঋণাত্মক দিকে সর্বোচ্চ, ঋণাত্মক দিকে সর্বোচ্চ, মানে এখানে -a ওমেগা প্লিজ। ওকে, এরপর নাম্বার 3, যখন টাইম ইজ ইকুয়াল টু 3t/4, এই জায়গাটা যদি আমরা বসাই, তাহলে v ইজ ইকুয়াল টু কত আসবে? a ওমেগা cos 2π/T ইন্টু 3t/4। দেখো এটাকে ক্যালকুলেট করলে আসবে, t কেটে গেল, তাহলে 3π/2 nπ/2 cos nπ/2 ভ্যালু কত? n0, তাহলে এটা 0 চলে এলো, অর্থাৎ বেগ এলো আবার 0। নাম্বার 4, t ইজ ইকুয়াল টু যখন ক্যাপিটাল টি মোট পর্যায়কাল, এক পর্যায়কাল, তখন কণার বেগ কত? v ইজ ইকুয়াল টু a ওমেগা cos 2π/T ইন্টু t। t কেটে গেল, cos 2π, cos nπ এর ভ্যালু কত? cos nπ এর ভ্যালু হলো +-1, ঠিক আছে? তো cos এখানে আছে 2π, জোড় সংখ্যা, মানে +1 হয়ে যাবে, অর্থাৎ কণাটা পুনরায় সর্বোচ্চ বেগ লাভ করলো। লক্ষ্য করো, তাহলে এটা হয়ে গেল বেগের গ্রাফ। তো এই গ্রাফটাকে পেন্ডুলাম দিয়ে একটু বোঝানো যাক। পেন্ডুলাম দিয়ে একটু বোঝালে এরকম আসছে, দেখো একটা পেন্ডুলাম, এই পেন্ডুলামটা সাম্যাবস্থান থেকে যাত্রা করেছে, যখন এখান থেকে যাত্রা করে যখন বিস্তারে পৌঁছলে, মানে বিস্তারে কখন পৌঁছচ্ছে? t/4 টাইমে, t/4 টাইমে সে বিস্তারে পৌঁছলো। তার আগে বলি, t ইজ ইকুয়াল টু 0 সময় তাকে বেগ দেওয়া হয়েছে, দোলক পিণ্ডটাকে বেগ দেওয়া হয়েছে, t ইজ ইকুয়াল টু 0 সময়ে একটা ভেলোসিটি প্রদান করা হয়েছে, সেই ভেলোসিটির মানটা সর্বোচ্চ কত? a ওমেগা। a ওমেগা বেগ নিয়ে কণাটায়, দোলক পিণ্ডটা যাত্রা করলো, বেগ কমছে, t/4 কণার বেগ হয়ে গেল 0, অর্থাৎ কণাটা কোথায় চলে এসছে? কণা তখন বিস্তারে, যখন কণাটা বিস্তারে এসছে তার বেগ হয়ে গেছে 0, গ্রাফে দেখে নাও। এরপরে কণাটা আবার ব্যাক করছে, ব্যাক করে যখন আবার t ইজ ইকুয়াল টু যখন t/2 তে এলো, t/2 তে যখন এলো, তখন দেখো কণার বেগের অভিমুখ কিন্তু উল্টো দিকে, এইদিকে অভিমুখ, অর্থাৎ কণার সর্বোচ্চ ঋণাত্মক বেগ, মানে উল্টো দিকে বেগটা, বেগের ভ্যালু উল্টো দিকে। দেখে নাও, t ইজ ইকুয়াল টু 0 টাইমে বেগ ছিল এই ডিরেকশনে, t ইজ ইকুয়াল টু t/2 মানে 2 টাইমে তার বেগ হলো এই ডিরেকশনে, উল্টো দিকে। এরপরে দেখো 3t/4 কণা তখন কোথায়? ঋণাত্মক বিস্তারে পৌঁছে যাচ্ছে, ঋণাত্মক বিস্তারে যখন পৌঁছলো, তখন এখানে কণার বেগ হয়ে গেছে কত? মানে 3t/4 টাইমে
তার বেগ হয়ে গেছে 0। এরপরে আবার যখন সে ফিরে এলো আগের প্রাথমিক অবস্থানে, তখন তার বেগ আবার প্রারম্ভিক বেগের মতো, অর্থাৎ এ ওমেগা। তাহলে এইটাই হয়ে গেল সরল দোলগতি সম্পন্ন কণার বেগের গ্রাফ। এইবারে দেখো সরল দোলগতি সম্পন্ন কণার ত্বরণের লেখচিত্র। সরল দোলগতি সম্পন্ন কণার ত্বরণের লেখচিত্র। তাহলে এই গ্রাফটাকে যদি আমি ত্বরণ হিসেবে দেখি, তাহলে তো নিশ্চয়ই এটা এ ওমেগা হবে না? এক মিনিট, এটা একটু মুছতে দাও। ওকে, লক্ষ্য করো কণার সরণ y ইজ ইকুয়াল টু যদি a sin ওমেগা t হয়, তাহলে কণার বেগ হয়েছিল কত? a ওমেগা cos ওমেগা। তাহলে কণার ত্বরণ কত হবে? মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা t। মানে বেগটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তাহলে a সমান কত? মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল। তাহলে এটাই হয়ে গেল ত্বরণ। এবার ঠিক বেগে যেমন করেছিলাম ঠিক তেমনই করব। লক্ষ্য করো 1 নম্বর, টাইম যখন জিরো তখন কণার ত্বরণ a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ, এইখানটায় বসাবো সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু 0। সাইন 0 কত? 0, অর্থাৎ কণার ত্বরণ 0। অর্থাৎ বস্তু কণা যখন সাম্যাবস্থানে তখন কণার ত্বরণ 0। তাহলে বস্তু যখন সাম্যাবস্থানে তখন কণার ত্বরণ 0। নাম্বার 2, টাইম যখন t/4 তখন a সমান মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু t/4। ঠিক আছে? তাহলে এখান থেকে আসছে কত? সাইন π/2। সাইন π/2 এর ভ্যালু 1, এলো কত? মাইনাস ওমেগা স্কোয়ারে, অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ারে। তাহলে এই দিকটা হলো মাইনাস ওমেগা স্কোয়ারে আর এই দিকটা হলো প্লাস ওমেগা স্কোয়ারে। যদি আমি দেখি তাহলে এসছে কত? মাইনাস ওমেগা স্কোয়ারে, অর্থাৎ আমার গ্রাফ যাচ্ছে এই। ঠিক আছে? আচ্ছা, অথচ সরণের গ্রাফ গিয়েছিল দেখবে উল্টো। ঠিক আছে? আচ্ছা, সেটা পরে বলছি। নাম্বার 3, টাইম যখন t/2 তখন a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু t/2। তাহলে t/2 তে আমরা কি দেখব? সাইন পাই এর ভ্যালু কত? 0। তাহলে কণার ত্বরণ হয়ে গেছে 0। তাহলে কণার ত্বরণ 0, অর্থাৎ t/2 তে মানে কণাটা যখন ফিরে এসে আবার সাম্যাবস্থানে আসছে তখন কণার ত্বরণ নেই। নাম্বার 4, টাইম ইজ ইকুয়াল টু যখন ক্যাপিটাল টি, তখন কণার ত্বরণ a ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল টি না 3t/4। টাইম ইজ ইকুয়াল টু যখন 3t/4 তখন মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু 3t/4। তাহলে 3π/2 মানে 270 ডিগ্রিতে, মানে -1 মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা স্কোয়ারে, অর্থাৎ লেখচিত্রটা তখন এই জায়গাটায় 3t/4। নাম্বার 5, টাইম যখন ক্যাপিটাল টি তখন a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ
সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি। তাহলে কি হলো সাইন 2 পাই, সাইন 2 পাই এর ভ্যালু 0, অর্থাৎ কণাটা পুনরায় এই লেখচিত্রটা পুনরায় এই। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সরণের লেখচিত্র যেমন ছিল ত্বরণের লেখচিত্র কিন্তু ঠিক উল্টো, যেটা বোঝাই একই জায়গায় তিনটে লেখচিত্রকে যদি আমি একটু বোঝাবার চেষ্টা করি, লক্ষ্য করো একই জায়গায় তিনটে লেখচিত্রকে যদি বোঝাবার চেষ্টা করি, তো লক্ষ্য করো সরণের গ্রাফ গিয়েছিল এইরকম, এই হলো সরণের লেখচিত্র, ঠিক আছে। বেগের লেখচিত্র আমি যদি, এটা হচ্ছে কি, এটা হলো ক্যাপিটাল এ আর এটা হলো মাইনাস এ, তাহলে সরণের লেখচিত্র এরকম ভাবে গেছিল, এটা 0, এটা t/4, এটা t/2, এটা 3t/4, এটা হলো t। এইবার বেগটাকে যদি একটু বড় নিই, কেন বড় নেব না, ওমেগা আছে, তাহলে প্লাস ওমেগা এ, এটা মাইনাস ওমেগা এ। এই গ্রাফটাকে যদি আমি এইরকম ভাবে দেখাই, লক্ষ্য করো বেগ কিন্তু এখানে ছিল যখন টাইম 0, তাহলে বেগের গ্রাফ আসছে এই, এটা বেগের গ্রাফ। এরপরে আমি যদি ত্বরণটাকে আরেকটু বড় নিই, কারণ ওমেগা স্কোয়ার আছে, যদি একটু বড় নিয়ে থাকি, মানে ওমেগার মান এক্ষেত্রে পজিটিভ ধরা হয়েছে, তাহলে ওমেগার স্কোয়ার যদি নিয়ে থাকি, মানে ওমেগার মান পজিটিভ বলতে ওমেগার মান পয়েন্টে নয়, দশমিকে নয়, দশমিকে অপেক্ষা কোনো বড় সংখ্যা, অর্থাৎ ধনাত্মক কোনো রাশি 2, 3, 4 তাকে স্কোয়ার করা আছে, মানে ত্বরণের মানটাকে বড় হবে লেখচিত্রে। লক্ষ্য করো এই গ্রাফটা দাঁড়াচ্ছে তখন এই, তাহলে একই জিনিসের একটা জায়গাতেই আমরা তিনটে গ্রাফকে দেখিয়েছি। এটা হলো সরণ, এই জিনিসটা হলো বেগ, আর এটা হলো ত্বরণ। একটা জিনিস লক্ষ্য করো, ত্বরণ যখন সর্বাধিক, ত্বরণ আর সরণ যখন সর্বাধিক, বেগ কিন্তু সর্বনিম্ন 0। আবার বেগ যখন সর্বাধিক, ত্বরণ আর সরণ 0। এটা সরল দোলগতির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, সরণ এবং ত্বরণ সমানুপাতিক, মানে সরণ যখন বাড়ছে ত্বরণও বাড়ছে, বাট পরস্পর বিপরীতমুখী। দেখে নাও, লেখচিত্র থেকেই বলতে পারি পরস্পর বিপরীতমুখী। তাহলে এটাই হলো সরণ, বেগ এবং ত্বরণের লেখচিত্র। আমরা এখানে কিন্তু ধরেছি কণার সরণ কিন্তু y = a sin ওমেগা t। তোমরা বাড়িতে করবে, যদি সরণ y = a cos ওমেগা t হয়, তখন তার লেখচিত্র কেমন হবে। তাহলে সরণ cos দিয়ে cos আসবে, বেগ আসবে সাইন, আবার ত্বরণ আসবে cos দিয়ে, তখন তার গ্রাফ উল্টো হবে, মানে cos এর গ্রাফ দিয়ে শুরু, মানে এইটা সরণের গ্রাফ চলে আসবে, ত্বরণের গ্রাফ উল্টো আসবে, আর বেগের গ্রাফ তখন সাইন দিয়ে আসবে। এটাকে বলা হয় সাইন কার্ভ। এই যে লেখচিত্রটা, এটা সাইনের ইকুয়েশন আছে বলে তো এই লেখচিত্রটা হলো সাইন কার্ভ, ঠিক আছে। এটা হলো কস কার্ভ, এইটা হলো কসের কার্ভ, দেখে নাও, এটা হলো কসের গ্রাফ, আর এটা হলো মাইনাস সাইনের গ্রাফ, এটা মাইনাস সাইন। তাহলে এই হলো ব্যাপার। আচ্ছা, এইবার তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেব, যেটা যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
ধরো তোমাকে দেওয়া হলো y is equal to a sin omega t plus b cos omega t, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। তোমাকে বললো যে এটা সরল দোলগতির সরল দোলগতির সমীকরণ, তা প্রমাণ করো। এই সমীকরণের বিস্তার কত এবং প্রারম্ভিক দশা কত তা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আবার বলছি, এই সমীকরণটা যে সরল দোলগতির সমীকরণ সেটা প্রমাণ করতে হবে। কারণ আমরা কিন্তু নর্মালি জানি যে সরল দোলগতির সমীকরণ মানে y is equal to a sin omega t or y is equal to a cos omega t, এর বাইরে কোনো সূত্র হয় না। বা প্রারম্ভিক দশা থাকলে প্লাস মাইনাস ফাই, আর প্রারম্ভিক দশা থাকবে এখানে প্লাস মাইনাস। ঠিক আছে, কিন্তু লক্ষ্য করো এখানে এই একটা সরল দোলগতি সমীকরণ যার বিস্তারে এই আর একটা সমীকরণ যার বিস্তার বি, দুটো সমীকরণ কিন্তু অ্যাড হয়েছে, দুটো সমীকরণ সংযুক্ত হয়েছে, মানে একটা সরল দোলগতির উপর আর একটা সরল দোলগতি আপতিত হয়েছে। এই আপতিত হওয়ার ফলে কণা সরণ হয়েছে ওয়াই। তো আমাদেরকে দেখাতে বলেছে যে এই সমীকরণটা সরল দোলগতির সমীকরণ কিনা। ঠিক আছে, আচ্ছা, ওয়াই দিয়ে না দিয়ে এক্স দিয়েও দিতে পারো, যা খুশি। এক্স ইকুয়াল টু ধরো দেয়া আছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা। তা তোমরা একদম সিম্পল নিয়মে এটাকে পরপর অবকলন বা ডিফারেন্সিয়েট করে যাবে। তাহলে টি এর সাপেক্ষে অবকলন করবে, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dx বাই ডিটি, তাহলে d বাই ডিটি a sin ওমেগা টি প্লাস d বাই ডিটি b cos ওমেগা টি। ওকে, dx বাই ডিটি মানে হলো কণার বেগ v, a sin ওমেগা টি, a ধ্রুবক বাইরে গেল, সাইনের জন্য cos ওমেগা টি আর ওমেগা টির জন্য ওমেগা, এটা আমরা আগে শিখেছি। ওকে, প্লাস বি কস ওমেগা টি, বি বাইরে বেরিয়ে গেল, কসের জন্য কি আসবে মাইনাস সাইন, কসের জন্য মাইনাস সাইন ওমেগা টি, ওমেগা টির জন্য ওমেগা। ওকে, তাহলে কি এলো এ ওমেগা কস ওমেগা টি মাইনাস বি ওমেগা সাইন ওমেগা টি। তাহলে এইটা হয়ে গেল কণার বেগ, মানে এই সমীকরণটা যেটা দিয়েছিল তার থেকে আমরা বেগ পেয়ে গেলাম। আবার যদি টি এর সাপেক্ষে অবকলন করে পাই, টি এর সাপেক্ষে যদি পুনরায় একে অবকলন করে পাই, তাহলে ডিভি বাই ডিটি, তাহলে ডি অফ ডিটি এ কস এ ওমেগা কস ওমেগা টি মাইনাস ডি বাই ডিটি বি ওমেগা সাইন ওমেগা টি। ওকে, তাহলে ডিভি বাই ডিটি হলো কণার ত্বরণে এ ওমেগা বাইরে গেল, কসের ডিফারেন্সিয়েট মাইনাস সাইন, সামনে কিন্তু একটা মাইনাস আসছে, মাইনাস সাইন ওমেগা টি, আবার সেই একই গল্প, ওমেগা টির জন্য ওমেগা, মাইনাস বি ওমেগা বাইরে গেল, সাইনের জন্য কস ওমেগা টি, ওমেগা টির জন্য ওমেগা, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, মাইনাস যদি কমন নিই, আচ্ছা ঠিক আছে পরে নিচ্ছি, তাহলে মাইনাস বি ওমেগা স্কোয়ার কস ওমেগা টি। লক্ষ্য করো
মাইনাস ওমেগা স্কোয়ার কমন যায়, এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। y is equal to মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কারণ এইটা মানে কি লিখতে পারি, আবার সেই আগের জিনিস ফিরে এলো, এটা মানে এক্স, তাহলে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা স্কোয়ার অবশ্যই একটা ধ্রুবক রাশি, সমকৌণিক বেগকে প্রকাশ করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে a proportional to minus x because omega square is a constant. Omega square constant, তাহলে a proportional to minus x, অর্থাৎ ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক ঋণাত্মক চিহ্ন বোঝায়, পরস্পর বিপরীতমুখী। তাহলে এই সমীকরণটাই অবশ্যই একটা সরল দোলগতির সমীকরণ। আচ্ছা, এখান থেকে আমাদেরকে বলেছে যে এই যে সমীকরণটা, এই সমীকরণের বিস্তার কত। লক্ষ্য করো, আবার বলছি, এখানে দুখানা সমীকরণ দেয়া আছে, একটা সাইন ওমেগা টি যার বিস্তারে, আর একটা ইকুয়েশন দেয়া আছে কস ওমেগা টি যার বিস্তার বি। দুটো সমীকরণ অ্যাড হয়েছে, একটা জায়গায় দুটো সমীকরণ গিয়ে আপতিত হয়েছে, বা দুটো সরল দোলগতি গিয়ে একটা জায়গায় আপতিত হয়েছে। তাহলে তাই যদি হয়ে থাকে, এখান থেকে আমরা যখন বিস্তার বার করব, লক্ষ্য করো, যখন আমরা এই সমীকরণে বিস্তার বার করব, তাহলে কি বিস্তার বলতে পারবো কি, এটা বিস্তার কি বলতে পারবো এ প্লাস বি, এর বিস্তারে এর বিস্তার বি, দুটো বিস্তার অ্যাড হয়েছে, দুটো বিস্তার সংযুক্ত হয়েছে কি এ প্লাস বি, কোনোদিন নয়। তার কারণ হলো, তার কারণ দেখো, এখানকে আমি বিস্তারকে এটার সঙ্গে এটা যোগ করতে পারছি না, কারণ এর সঙ্গে সাইন আছে, এর সঙ্গে কস আছে, আমি তো এ প্লাস বি করতেই পারবো না। বা আমি এখান থেকে কিছু সাইন কিছু করে করতে পার, মানে কস ওমেগা টিটাকে তাহলে কিছু সাইন করে নিয়ে তাকে কমন টমন নিতে পারি, যদি করা যায়। এই কারণে একটা ম্যাথের নিয়ম আছে। কি ম্যাথের নিয়ম? নিয়মটা হলো, আমরা ধরে নেব, লেট কি ধরবো, যে ক্যাপিটাল এ সমান একটা কিছু ধরে নেব। কিরকম ধরে নেব? ধরো ক্যাপিটাল এ সমান এ ড্যাশ কস ফাই ধরা যায়, ইচ্ছা করেই ধরা যায়, ম্যাথের একটা ত্রিকোণমিতির একটা নিয়ম আছে। তেমনই বি ইজ ইকুয়াল টু লিখতে পারি ক্যাপিটাল এ ড্যাশ সাইন ফাই। এইবারে তোমরা বলবে যে স্যার আপনি এইটা কস কেন ধরলেন, এটা সাইন কেন ধরলেন, এটাকে কেন কস ধরা যাবে, এটাকে কেন সাইন ধরা যাবে না, এইটাকে কেন সাইন ধরা যাবে না, এটাকেও সাইন ধরা যাবে। আমি এখানে অবলিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দেবো পুরোটাই প্রমাণ করে। তাহলে ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, এ ড্যাশ সাইন ফাইও ধরতে পারে, মানে কেউ কস ফাই দিয়েও লিখতে পারে বা কেউ সাইন ফাইও দিয়েও লিখতে পারে। ক্যাপিটাল বি সমান লিখতে পারছো ক্যাপিটাল এ, এটা যদি সাইন ধরো তাহলে এটাকে লিখতে হবে কস ফাই, আর এটাকে যদি কস ধরে তাকে এটাকে লিখতে হবে কি সাইন ফাই। তো কেন ধরা হলো দেখো, এক্স ইকুয়াল টু এর জায়গায় আমি লিখছি এ ড্যাশ কস ফাই সাইন ওমেগা টি, প্লাস বি এর জায়গায় লিখছি এ ড্যাশ সাইন ফাই কস ওমেগা টি। আমি ফার্স্ট এটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো লক্ষ্য করো, এ ড্যাশ সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, তোমরা নিশ্চয় সূত্রটা জানো, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি মানে সাইন ওমেগা টি প্লাস ফাই। দেখো এটাও কিন্তু একটা সরল দোলগতির সমীকরণ, যার প্রারম্ভিক দশা কত, যার প্রারম্ভিক দশা হলো ফাই, যার বিস্তার কত, যার বিস্তার হলো এ ড্যাশ। অর্থাৎ
এই যে সমীকরণটা ছিল সেই সমীকরণের দুটো পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, এরা যদি একে অপরের উপর আপতিত হয়, একে অপরের সঙ্গে যদি মিলিত হয়, তখন নতুন বিস্তার হচ্ছে কত, এ ড্যাশ, এবং সমীকরণটা দাঁড়াচ্ছে কত, সাইন ওমেগা টি প্লাস ফাই। অর্থাৎ দুটো সমীকরণ যখনই আপতিত হচ্ছে তখনই কিন্তু একটা প্রারম্ভিক দশা উৎপত্তি হচ্ছে, তখনই কিন্তু একটা প্রারম্ভিক দশা পাওয়া যাচ্ছে। ওকে, তো এই কন্ডিশনে আমরা লব্ধ বিস্তার এ ড্যাশ কি করে বার করব? এই লব্ধ বিস্তারটাই হবে এই দুটো সমীকরণ আপতিত হওয়ার জন্যই বিস্তার। এই দুটো সমীকরণ যখন আপতিত হচ্ছে তখন তো একটা নতুন বিস্তার তৈরি হচ্ছে, সেই নতুন বিস্তারটাই হলো এ ড্যাশ। তো কি করে করব? খুবই সোজা নিয়ম, এখানে কস আছে, এখানে সাইন আছে, স্কোয়ার করে অ্যাড করে দাও, একদম চোখ বুঝিয়ে স্কোয়ার করে অ্যাড করে দাও, বিকজ এখানে কস আছে, এখানে সাইন আছে। তাহলে কি আসছে, এ ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস এ ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ক্যাপিটাল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ ড্যাশ স্কোয়ার সমান, কারণ কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই 1 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ ড্যাশ কত আসছে, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে লব্ধ বিস্তার, এই লব্ধ বিস্তারের সমীকরণে দেখো এ আছে বি আছে, একটু আগে যেটা দেখাচ্ছিলাম এ প্লাস বি হয় না, হলো কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই দুটো সমীকরণ উপরিপাতিত হলে যে নতুন বিস্তার তৈরি হবে তার ফর্মুলা দাঁড়াচ্ছে এটা, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবারে তোমাদেরকে যদি বলে যে এই দুটো সমীকরণ আপতিত হলে মানে অ্যাড হলে নতুন প্রারম্ভিক দশা কি হবে বা ইপক কি হবে, সঙ্গে সঙ্গে এই সমীকরণটাকে ভাগ করে দাও। দেখো এ ড্যাশ সাইন ফাই বাই এ ড্যাশ কস ফাই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ বাই বি, সরি বি বাই এ। তাহলে ট্যান ফাই কত, বি বাই এ। তাহলে এখান থেকে লিখছি ফাই কত, ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এটাই হয়ে গেল প্রারম্ভিক দশা। ওকে, এইবার তোমরা যদি বলো যে স্যার আমি এইটা ধরবো না, এইটা ধরে করব, কোনো অসুবিধা নেই। এটা ধরে যখনই করবে তাহলে এই জায়গাটায় বসাচ্ছ কি, কসের জায়গায় সাইন ফাই, এই জায়গাটা বসাচ্ছ কি, বি এর জায়গায় বসাচ্ছ কি কস ফাই। তাহলে লক্ষ্য করো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, কসে কস বি প্লাস সাইনে সাইন বি। তাহলে অর্থাৎ নতুন সরল দোলগতির সমীকরণ এলো এ ড্যাশ কস ওমেগা টি মাইনাস ফাই। এটাও কি সরল দোলগতির সমীকরণ, যার বিস্তার এ ড্যাশ, এ ড্যাশটা আমরা এইভাবে পাবো, যার প্রারম্ভিক দশা এইভাবে পাবো। কিন্তু প্রারম্ভিক দশাটা এক্ষেত্রে উল্টো হবে, প্রারম্ভিক দশাটা এক্ষেত্রে উল্টো হবে, বিকজ এ ড্যাশ তোমার এ ড্যাশ সাইনের জায়গায় এটা এ বাই বি চলে আসবে, এ বাই বি, দেখে নাও এ বাই বি চলে আসবে। ওকে, তাহলে ফাই সমান কত আসছে, ট্যান ইনভার্স এ বাই বি। তো আজকে তাহলে কি শিখলাম, দুটো সমীকরণ উপরিপাতিত হলে কেমন ভাবে লব্ধ সমীকরণ বানাতে হয়, কেমন করে বিস্তার পাওয়া যায়, কেমন করে প্রারম্ভিক দশা পাওয়া যায়, সেগুলো আমরা শেখালাম। ওকে, এর পরের দিনে আরো নতুন ভালো ভালো জিনিস কিছু শেখাবো। ওকে, তাহলে আজকের এই পর্যন্ত, বাই।